ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে টাকা দিতে গিয়ে আয়ুষের হাতে নাতে ধরা পড়ে যায় আয়ুষের কাছে। তো কুসুম ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই যে আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। এমন সময় ডক্টর নিয়ে এসে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই চমকে ওঠে। তখনই ডক্টর ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে আপনি কার শরীর অসুস্থ বলে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছিলেন। তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, ডক্টর আমি ভুল করে আপনাকে ডেকে নিয়ে চলে এসেছিলাম। তখনই সেখানে ডক্টর বলতে থাকে যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তখনই সেখান থেকে ডক্টর চলে যায়। তার পর মুহূর্তে আয়ুষ বলতে থাকে, মা ভেতরে আসো। এই কথা বলা মাত্রই তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, না আমার ভেতরে আসার কোনো রকম কোনো ইচ্ছে বা আগ্রহ নেই। তখনই সেখানে কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি কেন চলে যাবেন, আসুন না ভেতরে আসুন, এটা তো আপনারই বাড়ি। মালকিন আপনি তো কখনো বাড়িতে আসেননি, ভেতরে আসুন, এটা তো আপনারই বাড়ি তাই না। তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি মনে মনে বলতে থাকে যে আয়ুষের তাহলে কোনো রকম অসুস্থ হয়নি, এমনিই এখানে বাড়িতে বসে আছে। তখনই সেখানে কুসুম বলতে থাকে, মালকিন আপনি তো কখনো বাড়িতে আসেননি, এই প্রথমবার এলেন, তাহলে আপনি বলুন চা খাবেন না কফি খাবেন। এই কথা বলা মাত্রই তখনই সেখানে আয়ুষ বলতে থাকে কুসুমকে যে এটা কি অসভ্যতামি হচ্ছে, তুমি মাকে এইভাবে ডাকছো কেন। তখনই সেখানে বলতে থাকে কুসুম যে উনি তো আমাকে দেবী মা বলে ডাকতে বারণ করেছে, তাই আমি ওনাকে মালকিন বলে ডাকছি, কারণ যেহেতু ওনার বাড়িতে আমি কাজ করি সেহেতু ওনাকে তো মালকিন বলেই ডাকবো তাই না। তখনই সেখানে কুসুম এক গ্লাস জল নিয়ে এসে বলতে থাকে, মালকিন আপনি জলটা নিন, কারণ চা কফি পরে খাবেন। এই কথা বলে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি জলটা নিতে যাবে, এমন সময় কুসুম জলের গ্লাসটা সরিয়ে নিয়ে বলতে থাকে, ও আপনি তো আবার এইসব জল খান না, আপনি তো দামির জল খান। আচ্ছা আপনি কাজ করুন ছোট সাহেব, আপনি বরং দোকানে গিয়ে আপনার মায়ের জন্য অর্থাৎ মালকিনের জন্য আপনি একটা বড় জলের বোতল দামি দেখে নিয়ে আসুন, তাহলে ওনার হয়তো ওই দামি জলটা খেয়ে হজম হবে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলতে থাকে যে তুমি এই মেয়েটার জন্য আমাদেরকে তুমি এড়িয়ে গেলে, আমাদেরকে ছেড়ে দিলে। এই মেয়েটার জন্য আমি তোমাকে নিমন্ত্রণ করেছিলাম, তুমি শরীর খারাপের বাহানা করে বাড়িতেই থাকলে। আমি তো মা শরীর খারাপের কথা শুনে আমি থাকতে পারিনি, তাই ডক্টর নিয়ে এসেছিলাম। আর এই মেয়েটার জন্যই তুমি আমার কাছে যাওনি, এটা এসে আজকের এখন আমি দেখতে পেলাম। তো যাই হোক, আমি তো মা, আমি কি করব তাই বলো। তো যাই হোক, সমস্ত বিষয়টা আমি বুঝতে পারলাম যে তুমি শুধুমাত্র এই মেয়েটার কথা রাখার জন্য তুমি বাড়িতেই থাকলে, এই মিথ্যে কথা বলে। আমি যে তোমার মা সেটা তুমি ভুলে গেছো, আমাকে মিথ্যে কথা বলতে তোমার বিবেকে এতটুকু বাঁধেনি। তখনই সেখানে কুসুম বলতে থাকে, ঠিক বলেছেন মালকিন, আজকের আপনার ছেলে ওই বাড়িতে যাওয়ার জন্য অনেকটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, আমিই ওনাকে যেতে দেইনি। কেন জানেন, আপনি আপনার কাছে ওনাকে পাঠাইনি, কারণ আমরা বাসি রুটি খাই, আমরা এটাতেই অভ্যস্ত। আপনাদের বাড়ির নামি দামি খাওয়ার খেয়ে আমরা যদি অসুস্থ হয়ে যাই, তখন আমরা ডাক্তার দেখানোর পয়সা পাবো না। আপনাদের আর কি, একদিন তো খাইয়ে খালাস, কিন্তু তারপরে শরীর খারাপ করলে আমাদেরকেই তো ডক্টরের কাছে যেতে হবে তাই না। তাই তারপরে 3 দিন ধরে হয়তো ডক্টরকে ডাকতে হতো, ডক্টরের ওষুধ খেতে হতো, চিকিৎসা করতে হতো। এত টাকা আমরা কোথায় পেতাম। সেদিন ছোট ম্যাডাম ঠিকই বলেছিল, সেদিন ছোট ম্যাডাম বলেছিল আমরা হলাম দুস্থ পরিবারের লোক, গরিব, আমরা ছোট জাত, আমি আপনার বাড়িতে কাজ করি, আমার বাবা আপনার বাড়িতে ড্রাইভারি করে, তাই আমরা বিলাসিতা করতে পারবো না মালকিন। বড় লোকদের বিলাসিতা রক্ষা করার এবং তাদের নিমন্ত্রণ রক্ষা করা আমাদের উপায় আমাদের কাছে এখন নেই। তখনই সেখানে আয়ুষ বলতে থাকে, কেন এরকম বাজে কথা বলছো কুসুম, আমি অসুস্থ হতাম? আমি আজ 27টা বছর আমি মায়ের হাতের রান্না খেয়ে বড় হয়েছি, আমি একদিন মায়ের হাতের এখন রান্না খেয়ে নিলে আমি অসুস্থ হয়ে যেতাম? তখনই সেখানে কুসুম বলতে থাকে, আলবাত হতেন, কারণ এখন আপনি ওই জল খাওয়ায় অভ্যস্ত নয়। মালকিন আমাদের বিয়ের দিন কি উপহার দিয়েছিল, আমাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তোমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল, তাতেও থামেনি। আমরা যে অফিসের ভাড়া বাড়িটায় থাকতাম সেটা থেকেও আমাদের বের করে দিয়েছিল, তাতেও উনি থামেননি। ঠাম্মার কাছে গিয়েছিলাম, সেখানে গিয়েও আমাকে ছোট বড় কথা শুনিয়েছি। আপনি এই সমস্ত কথা, এই অপমান ভুলে যেতে পারেন, কিন্তু আমি কখনো ভুলতে পারবো না আমার স্বামীর অপমান, আমার
স্মৃতির সিঁদুরের অপমান আমি কি করে ভুলবো। তখনই আয়ুষ বলতে থাকে, তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলে যাচ্ছ? তখনই কুসুম বলতে থাকে, আমি ঠিকই বলছি, কারণ আমি কিছুতেই আপনার অপমান সহ্য করতে পারবো না। আজ থেকে আপনি আমার স্বামী হলে, উনি আমার মালকিন হলো তো কি হয়েছে, মালকিন হয়ে আমার স্বামীকে অপমান করবে আর সেটা আমি সহ্য করব, এমনটা কিন্তু নয়। আজ থেকে আপনার অপমান আমি কিছুতেই সহ্য করব না। তখনই আয়ুষ বলতে থাকে, মা যখন নিজে এসে এই সিচুয়েশনটা ঠিক করতে চাইছে, সেখানে তুমি বাধা দিচ্ছ কেন? এটা তুমি ঠিক কি চাইছো কুসুম? তখনই কুসুম বলতে থাকে যে, মালকিন আপনার কাছে ছোট্ট একটা জিনিস চাই। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কি চাও বলো। তখনই কুসুম বলতে থাকে, দেখুন আপনাকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। তখনই সেখানে আয়ুষ বলতে থাকে, কুসুম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি বলতে চাইছো? এই কথা বলা মাত্রই তখনই কুসুম বলতে থাকে যে, আমি ঠিকই বলেছি, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বিয়ের দিন বের করে দিয়েছে, উনি যেভাবে অপমান অপদস্থ করেছে, যদি আমার কাছে উনি আজকের হাত জোড়ো করে ক্ষমা চায়, তাহলে পরবর্তীতে আমি অন্তত ভেবে দেখব এরপর ওনার নিমন্ত্রণটা রক্ষা করা যায় কিনা। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির আগে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাকেই বলো যে তোমার সামনে আমাকে হাত জোড়ো করে ক্ষমা চাইতে হবে। তখনই সেখানে কুসুম বলতে থাকে, আমার সামনে শুধু নয়, আমার স্বামীর সামনেও আপনাকে হাত জোড়ো করে ক্ষমা চাইতে হবে। কুসুম বলতে থাকে যে, ঠিক বলেছি, কারণ আপনি কি ভেবেছিলেন আমরা ছোট্ট একটা ভুল করেছি বলে আপনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন? আপনি নিজেকে ভেবেছিলেন যে আপনি ঈশ্বর, আমি আপনাকে দেবী মা বলে ডাকি বলে আপনি সেই জায়গাটা নিয়ে নিয়েছিলেন। আপনি ভেবেছিলেন যে রাস্তার নেড়ি কুত্তারা যেরকম নেজ নাড়তে নাড়তে চলে আসে, সেভাবে আমরাও আপনার কাছে চলে আসবো। আপনি কি ভেবেছিলেন যে আপনার এক ডাকে আমরা নেজ নাড়াতে নাড়াতে চলে আসবো? এটা আপনি ভুল ভেবেছিলেন। এই কথা বলে নানান ধরনের কথা বলা শুরু করে কুসুম। তখনই সেখানে কুসুমের এই সমস্ত কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি ভীষণ পরিমাণে রেগে যায় আর আয়ুষকে বলতে থাকে, তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা শুনবে? তোমার সামনে তোমার মাকে অপমান হতে হচ্ছে, তা সত্ত্বেও তুমি কোনো রকম কোনো কথা বলবে না? আমি এখানে এই রকম অপমান হতে আসিনি আয়ুষ। এই কথা বলা মাত্রই কুসুম তখন চিৎকার করে বলতে থাকে, আপনি তাহলে এখানে এসেছেন কেন? আপনাকে তো এখানে ডাকা হয়নি, তাহলে এসেছেন কেন বলুন? তখনই আয়ুষ প্রচণ্ড রেগে যায় আর কুসুমের গায়ে হাত তোলে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি রেগে বলতে থাকে আয়ুষকে যে, তোমার লজ্জা করে না? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, তুমি আমার সামনে একটা মেয়ের গায়ে হাত তুলতে পারো? তখনই আয়ুষ বলতে থাকে, মা আসলে কুসুম তোমাকে। এই কথা বলা মাত্রই তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, চুপ, কুসুম যাই বলুক না কেন, তা বলে ওর গায়ে তোমাকে হাত দিতে বলিনি। ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, এটাই কি তোমাকে শিক্ষা দিয়েছি বলো? তুমি ভুলে যেও না যে ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত তোমার শরীরে বইছে। তোমার শিক্ষা, তোমার রুচিবোধ, মেয়েদের সম্মান করতে শেখো, মেয়েদের সামনে মাথা নত করতে হয়। এইভাবে মেয়েদের গায়ে তুমি হাত তুলতে পারো না। তুমি কি ভেবেছো যে তোমার বর্তমানটা বদলে গেছে? ঠিকই, তোমার তো অতীত বদলে যায়নি। তুমি সব কিছু ভুলে গেছো। তোমার বাবা, আমি ছোটবেলা থেকে তোমাকে এত শিক্ষা দিয়ে বড় করলাম, কটা দিন মাত্র তুমি আমাদের বাড়ি ছেড়ে আসো, আর তার মধ্যেই তোমার চিন্তাধারা সমস্ত কিছু বদলে গেছে। তোমাকে ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে আয়ুষ। তখনই সেখানে আয়ুষ বলতে থাকে, মা আসলে কুসুম এইরকম বলছিল বলে। তখনই কুসুম বলতে থাকে, আমি তো ভুল কিছু বলিনি, যে আমাদের কাছে দোষ করেছে তাকে আমি ক্ষমা চাওয়ার কথা বলছি। আমি সঠিক কথা বলেছি বলে তার জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? তখনই আয়ুষ বলতে থাকে, হ্যাঁ, আমার মায়ের এগেনস্টে যদি কেউ কোনো রকম কথা বলে তাকে আমি ছেড়ে কথা বলবো না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, চুপ, একদম চুপ। ও যে কথাগুলো বলছে সেগুলো আমাকে বলছে। আমি চাইলে ওর কথার উত্তর দিতে পারি, কিন্তু আমি চাই না এইখানে কোনো রকম কোনো ঝামেলা বাড়াতে। আমি কি প্রতিবাদ করতে জানি না? আমি ঠিক সময় ঠিক মানুষের মুখে জবাব দিয়ে আমি তার মুখটা বন্ধ করতে জানি। তোমাকে এইভাবে আমাদের মাঝে এসে অসভ্যতামি করতে বলা হয়নি। তখনই আয়ুষ বলতে থাকে, মা আই এম সরি, আমি যদি কোনো ভুল করে থাকি তোমার সামনে ওর গায়ে হাত তুলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার সামনে তোমাকে এইভাবে যদি অপমানিত হতে হয়, তাহলে আমি কাউকেই ছেড়ে কথা বলবো না, আর এইগুলো হজমও করতে পারবো না। তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, তুমি চুপ, একবারে চুপ, তুমি হজম করনি? এতদিন ধরে তো হজম করে এসেছো, এতটা আস্পর্ধা দিয়েছো বলে তো আজকের এতগুলো কথা বলতে পারছে। তখনই আয়ুষ বলতে থাকে, মা তুমি কি বলছো কি? তখনই সেখানে
ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, একদম ঠিক কথা বলছি, কারণ যে মেয়েটা আমার চোখের ওপরে চোখ রেখে কথা বলতে পারতো না, আমার দিকে তাকাতে ঠিকভাবে পারতো না, সেই মেয়েটা আমাকে আজকের কটু কথা বলছে, ব্যঙ্গ করছে, ওর সামনে মাথা হেট করে আমাকে কথা বলতে বলছে। এত সাহস ওর কোথা থেকে আসে? ও আমাকে অধিকার ফলাচ্ছে এখানে, ওর এই অধিকার জন্মালো কি করে? তখনই সেখানে কুসুম বলতে থাকে যে আপনি ঠিক বলেছেন, আমার অধিকার কোথা থেকে এলো? এখন আমার পরিচয় কুসুম গাঙ্গুলি। আর আপনি খুব ভালো করেই জানেন, বরাবরই আমি প্রতিবাদ করতে ভালোবাসি, প্রতিবাদ করার অভ্যেসটা আমার আছে। আর ছোট সাহেব আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আপনার এই অন্যায়ের প্রতিবাদ করার অধিকারটুকু আমাকে দিয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন বলতে থাকে, আমার ছেলের কাছে এইভাবে দেখা করতে এসে এইভাবে অপমানের শিকার হতে হবে, সেটা আমি কখনো ভাবিনি। আমি ভাবিনি যে আমার ছেলে তার যে বউ করেছে, সেই বউ আমাকে এইভাবে আমার মুখে মুখে তর্ক করে আমাকে অপমান অপদস্থ করবে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি কখনো ভাবিনি যে আমি এক সময় ভেবেছিলাম ঈশানের জন্য হয়তো গাঙ্গুলি পরিবারে আঘাত আনতে পারে, কিন্তু তোমার জন্য পড়বে কখনো ভাবিনি। আর তুমি এই রকমটা হয়ে যাবে সেটাও আমি কখনো ভাবিনি। আজকে তুমি আমাকে হতাশ করলে আয়ুষ, ওর গায়ে হাত তুলতে গিয়ে আমার শিক্ষা দীক্ষাকে অপমান করলে। এই কথা বলে ইন্দ্রাণী গাঙ্গুলি সেখান থেকে বেরিয়ে যায়। আয়ুষ বলতে থাকে, মা আমি ভুল করেছি, তুমি দাঁড়াও মা। এই কথা বলা মাত্রই সেখান থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি যেমন চলে যায়, তখন কুসুমও রেগে মেগে সেখান থেকে চলে যায়। তখনই আয়ুষ বলতে থাকে, কেন আমি এটা করলাম? তখনই আয়ুষ এই বলে কাঁদতে থাকে, এই সমস্ত কথা বলে। তখনই অন্যদিকে ঈশান বলতে থাকে, বাবা মা তো ঘরে নেই, এত রাত্রে মা কোথায় গেল? তখনই সেখানে রাজ বলতে থাকে, আসলে ইন্দ্রাণীকে আমি বলেছিলাম যে ছেলেটা অসুস্থ, তাকে হয়তো দেখতে গেছে। তখনই সেখানে মীনাক্ষী বলতে থাকে, না দাদা, এটা কিছুতেই হতে পারে না, যে ছেলের উপরে এতটাই দিদি রেগে আছে আর তাকে দেখতে যাবে, এটা নয়। তখনই রাজ বলতে থাকে, আসলে মা তো, তাই মায়ের ছেলের যে অসুস্থ হয়েছে এই কথা শুনে আর রেগে থাকতে পারেনি, তাই হয়তো দেখতে গেছে। তখনই ঈশান বলতে থাকে, মা তোমার কথা যদি বাবা সত্যি হয় তাহলে তো ভালোই হলো, তাহলে ভাইদার উপরে মায়ের ভালোবাসা আরো উছলে উঠল। এই সমস্ত কথা বলে ঈশান তার বাবাকে অনেক কথা বলতে থাকে। তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে, আর মীনাক্ষী ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে বলতে থাকে, দাদা, ঈশান সবাই বলছে তুমি নাকি সার্ভিস কোয়ার্টারে গিয়েছিলে, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। ইন্দ্রাণী গাঙ্গুলি এত বড় একটা মালকিন, সে কিনা সার্ভিস কোয়ার্টারেই যাবে, এটা বিশ্বাস যেমন আমি করি না, আমি কিন্তু এটা জানি যে তুমি এক কথার মানুষ, যার দিক থেকে মুখ ফিরিয়ে নাও তার দিকে আর কখনো ফিরিয়েও তাকাও না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো প্রশ্নের উত্তর কারণ না দিয়ে সে তখন বলতে থাকে, আমি রান্নাবান্না করেছিলাম, ওই যে রান্নাবান্নাগুলো মন্দিরের বাইরে যারা বসে থাকে তাদেরকে দিয়ে আসো, যাও, তোমরা যদি খেতে চাও রাখো, না হলে আমি খাবো না, পুরোটা দিয়ে আসো। এই কথা বলা মাত্রই তখনই ঈশান বলতে থাকে, যাব বাবা, এটা তো আবার উল্টো হয়ে গেল। রাজ তখন বলতে থাকে, দাঁড়াও, দেখছি, কোনো চিন্তা করো না। এই বলে রাজ ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে চলে যায়। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি ঘরে গিয়ে কুসুমের কথা ভাবতে থাকে। কুসুম বলতে থাকে যে, দেবীমা, আমি যেটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, ওঠো কুসুম, আমার ছেলে যেটা তো আজকের করলো তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই কথা বলেই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে পায়ের কাছ থেকে তোলে। আর তখনই কুসুম বলতে থাকে যে, দেবীমা এসব আপনি কি বলছেন? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, আমি ঠিকই বলছি, আমার শিক্ষার বিরুদ্ধে গিয়ে আমার ছেলে তোমার গায়ে হাত তুললো, একজন মা হয়ে লজ্জিত হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তুমি যে কাজটা করেছো তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তখনই সেখানে কুসুম বলতে থাকে, জানি দেবীমা, আসলে তার জন্যই তো আমি কখনো আমার স্বামীর অধিকার আমি স্বামীর উপরে ফলাবো না। আমি ছোট সাহেবের উপরে কখনো দাবি করব না যে উনি আমার স্বামী, ওনার উপরে জোর করব না, এবং আমি সারা জীবন ওনাকে ভালোবেসে যাব, কিন্তু ওনার উপরে কোনো অধিকার আমি রাখবো না। তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে, তুমি কি ভাবছো না ভাবছো বা কি করবে না করবে তাতে আমার কোনো রকম কোনো যায় আসে না। আমি শুধু এটাই ভাবছি যে আমি নির্ধারিত যে টাইমটা তুমি আমার কাছ থেকে নিয়েছো সেই টাইমের মধ্যে আমি আমার ছেলেকে ফেরত পেলেই ব্যাস। তখনই কুসুম বলতে থাকে যে, পাবেন দেবীমা, আমি আমার কথা রেখেই তবেই আমি মরবো। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে, আর তার পর মুহূর্তে নিজের ঘরে বসে এই সমস্ত কথাগুলো ভাবছিল। তখনই ঈশান গিয়ে অনুশ্রীকে বলতে থাকে, জাদুকরে এত বড় একটা সুযোগ হাতছাড়া করলো। আমরা তো সবাই চাই যে মায়ের সঙ্গে সমস্ত ঝামেলাটা মিটে যাক,
কিন্তু তখনই সেখানে অনুশ্রী বলতে থাকে, জানো তো ঈশান, আমার মন বলছে বড়সড় বিপদ একটা ঘটতে চলেছে। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। ভাইদা কুসুম এরা ভুল পথে হাঁটছে, আর তার জন্য আমরা ভাইদা কুসুমকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো না। তখনই ঈশান ভয় পেয়ে বলতে থাকে, না। অন্যদিকে হাতে বাড়ি নিয়ে আয়ুষ নিজেকে আঘাত করছে। কুসুম সেটা দেখতে পেয়ে ছুটে এসে বলতে থাকে যে, ছোট সাহেব, এটা আপনি কি করছেন? এই কথা বলা মাত্রই আয়ুষ বলতে থাকে, ছাড়ো আমার হাত। তখনই আয়ুষ আবারও নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের গায়ে আঘাত করতে থাকে। তখনই সেখানে কুসুম বলতে থাকে, ছোট সাহেব, আপনি আমার কথাটা শুনুন। এই কথা বলে সেই বাড়িটা হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর বলতে থাকে, জানি ছোট সাহেব, আমি বড্ড বেশি ভুল করে ফেলি। তখনই সেখানে চিৎকার করে আয়ুষ বলতে থাকে যে, এর থেকে তো বড় শাস্তি আমার পাওয়ার কথা। কুসুম, আমাকে আটকিও না। আমি তোমার গায়ে হাত তুলতে গিয়েছিলাম। এই কথা বলে বাড়িটা তুলে আবারও নিজের গায়ে আঘাত করতে যাবে। এইরকম আপনি করবেন না, কারণ ভুল তো আমিও করেছি। আমি দেবী মায়ের সঙ্গে খারাপ ব্যবহার ছিলাম, তার ফলেই তো আপনি রেগে গিয়ে আমার উপরে হাত তুলতে গিয়েছিলেন। তখনই আয়ুষ বলতে থাকে, অপরাধ তো আমি করেছি, কারণ আমি তোমার বাবার বাড়িতে ঘর জামাই আছি। আমি কোনো কিছু করে উঠতে পারিনি, তা সত্ত্বেও আমি তোমার গায়ে হাত তুলতে গিয়েছি। আর আমি যেই পুরুষরা মেয়েদের গায়ে হাত তুলে তাদেরকে ঘৃণা করতাম, আর আজকের আমি সেই জায়গায় চলে এলাম। সত্যি বলছি কুসুম, আমি তোমার স্বামী হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা রাখি না। তখনই সেখানে কুসুম বলতে থাকে, এসব কথা কি বলছেন ছোট সাহেব? তখনই আয়ুষ বলতে থাকে যে, মা যদি না আজকে সামনে আসতো তাহলে আমি তোমাকে মেরেই ফেলতাম। এত বড় অপরাধ আমি করে ফেলতাম। আর আজকের কুসুম, তুমিও একটা বড় অপরাধ করে ফেলেছো, তাই তোমারও একটা শাস্তির প্রয়োজন। তাই তুমিও একটা শাস্তি পাবে আর আমিও একটা শাস্তি পাবো। তার জন্যই আমি একটা চিন্তা করেছি। এই কথা বলা মাত্রই তখনই কুসুম অবাক হয়ে যায়। তখন আজকের কুসুম ধারাবাহিকের আপডেট এই পর্যন্ত। আবারও নেক্সট পর্ব নিয়ে এই সময়ে আগামী দিন হাজির হয়ে যাব। আপনাদের যদি এই ভিডিওটা পুরো দেখার পর কোনো অংশে ভালো লেগে থাকে কমেন্ট করবেন, এবং কোনো অংশে খারাপ লেগে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আবারও পরবর্তী নেক্সট আপডেট নিয়ে আমি হাজির হব আপনাদেরই সামনে। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়ার জন্যই আমি এই ধরনের ভিডিও বানাই। তাই আপনাদের কাছে যদি এতটুকু আশীর্বাদ, সাপোর্ট, ভালোবাসা পাই, তার মাধ্যমে আপনারা দূর থেকে আমাকে আশীর্বাদ করবেন, সেই সঙ্গে আমার ভিডিওটি দেখে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন। এইটুকু আপনাদের কাছে অনুরোধ। একটা সাধারণ বাড়ির মেয়ে, সাধারণ বাড়ির বউ, সে আজকের অনেক আশা নিয়ে এই ইউটিউবে ভিডিও বানাচ্ছে, শুধুমাত্র আপনাদের ভালোবাসা, সাপোর্ট পাবো বলে। তাই আপনারা কখনো পিছিয়ে যাবেন না আমার থেকে। তাই আমি বলবো, সব সময় আমার সামনের থেকে আমাকে এইভাবে দিশা দেখাবেন, যাতে আমি আমার সঠিক পথে, সঠিক লক্ষ্যে পৌঁছতে পারি। আপনাদের আশীর্বাদ সব সময় আমি মাথায় তুলে রাখবো। সব সময় আপনাদের ভালোবাসা থাকবে। তো চলুন, আমি যদি ভুল কিছু বলে থাকি, ভুল কিছু করে থাকি, তার জন্য অবশ্যই আপনাদের কাছে নত হয়ে ক্ষমা চাইছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও এই ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।